আমাদের শরীরের ভেতরেই কিন্তু যোগাযোগের এক অবিশ্বাস্য নেটওয়ার্ক আছে। নাম তার স্নায়ুতন্ত্র। চলুন আজকের এই আলোচনায় এই অসাধারণ সিস্টেমের গল্পটা খুব সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা ভাবুন তো একবার, একটা হালকা বাতাসের ছোঁয়া শরীর কি করে সেটা মুহূর্তের মধ্যে বুঝে ফেলে। এই ছোট্ট সাধারণ অনুভূতিটা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। আবার দেখুন, ঠিক তার উল্টোটা, কোনো গরম জিনিস থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের শরীরটা কি পরিমাণ দ্রুত কাজ করে। এই দুটো ঘটনাই কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের গেরনি বিরায়াত গতির একটা দারুণ উদাহরণ। চলুন তাহলে আর দেরি না করে গভীরে গিয়ে দেখি কিভাবে আমাদের শরীরের এই কন্ট্রোল সেন্টারটা সবকিছু নিখুঁতভাবে পরিচালনা করে। প্রথমত স্নায়ুতন্ত্রকে আমরা বলতে পারি আমাদের পুরো শরীরের কেন্দ্রীয় কমান্ড সেন্টার, মানে সব কিছুর হেড অফিস। এর কাজটাকে না খুব সহজ করে বললে 3টে ধাপে ভাগ করা যায়। একদম প্রথমে এটা আমাদের চারপাশে যে কোনো পরিবর্তন অনুভব করে। তারপর সে পাওয়া তথ্যটা নিয়ে একটু ভাবে, মানে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসে। আর সবশেষে সেই সিদ্ধান্তটা শরীরের ঠিক ঠিক জায়গায় নির্দেশ হিসাবে পাঠিয়ে দেয়। তার মানে সংক্ষেপে পুরো প্রক্রিয়াটা হলো অনুভব করা, সেটাকে বিশ্লেষণ করা আর তারপর সাড়া দেওয়া। এই 3টি শব্দই কিন্তু স্নায়ুতন্ত্রের মূল কাজের সারমর্ম। এখন দেখুন, গঠনগত দিক থেকে এর দুটো প্রধান ভাগ আছে। একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস, যেটা আমাদের মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে তৈরি, আর অন্যটা হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস, যা কিনা বাকি পুরো নেটওয়ার্কটা তৈরি করে আর সারা শরীরকে সিএনএসের সাথে জুড়ে রাখে। এক কথায় বলতে গেলে ব্যাপারটা কি দাঁড়ালো, সিএনএস হলো আমাদের মাস্টার মাইন্ড, যে কিনা সব চিন্তাভাবনা করে, আর পিএনএস হলো সেই সংযোগকারী যে সারা শরীরে খবর পৌঁছে দেয় আর খবর নিয়ে আসে। আচ্ছা, এবার চলুন দেখি এই যে বার্তা বা খবর, এগুলো ঠিক কোন পথে সিএনএস পর্যন্ত পৌঁছায় আর সেখান থেকে আবার শরীরের বাকি অংশে ফিরে আসে, ঠিক যেন একটা ইনফরমেশন সুপার হাইওয়ে। যে পথটা দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থেকে তথ্য বা সংকেত সিএনএসের দিকে আসে তাকে আমরা বলি অ্যাফারেন্ট বা সংবেদী বিভাগ। এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে কিন্তু। অ্যাফারেন্ট শব্দটার আ দিয়ে মনে রাখতে পারেন যে এটা সংকেত নিয়ে আসে, সোজা ব্যাপার। আর যে রাস্তাটা দিয়ে সিএনএস থেকে নির্দেশগুলো শরীরের পেশি বা গ্রন্থির দিকে বেরিয়ে যায় তাকে বলা হয় ইফারেন্ট বা মোটর বিভাগ। আর এটার জন্যও একটা কৌশল আছে। ইফারেন্ট শব্দটা ইংরেজি এক্সিটের মতো শোনায়, তাই না? তো ইফারেন্ট মানেই হলো নির্দেশ সিএনএস থেকে এক্সিট করে বা বেরিয়ে যায়। এখন এই ইফারেন্ট বা মোটর বিভাগেরও কিন্তু আবার দুটো ভাগ আছে। একটা হলো সোম্যাটিক সিস্টেম, যেটা আমাদের পুরোপুরি ইচ্ছার ওপর চলে, যেমন ধরুন হাঁটাচলা করা। আর অন্যটা হলো অটোনমিক সিস্টেম, যেটা নিজে নিজেই চলে, যেমন আমাদের হৃদস্পন্দন বা হজম প্রক্রিয়া। আমাদের এই যে অটোনমিক বা স্বয়ংক্রিয় সিস্টেম, এটা কিন্তু দুটো একেবারে ভিন্ন মোডে কাজ করতে পারে। একটা হলো জরুরি অবস্থার জন্য, আর অন্যটা শান্ত ও স্বাভাবিক অবস্থার জন্য। যখন কোনো বিপদ বা জরুরি পরিস্থিতির মুখে আমরা পড়ি, তখন সিম্প্যাথেটিক সিস্টেমটা চালু হয়ে যায়। একে ফাইট অর ফ্লাইট মোডও বলা হয়, মানে হয় যুদ্ধ করো নয়তো পালাও। এই সময়টা ঠিক কি হয়? আমাদের হার্টবিট বেড়ে যায়, চোখের মনি বড় বড় হয়ে যায়, আর হজমের মতো কম জরুরি কাজগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শরীর তখন শুধু টিকে থাকার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে যখন শরীর একদম শান্ত থাকে, কোনো চাপ নেই, তখন কাজ করে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এর মূল কাজ হল শক্তি বাঁচানো এবং শরীরকে আবার স্বাভাবিক শান্ত অবস্থায় ফিরিয়ে আনা। একে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অবস্থাও বলা হয়। এই অবস্থায় কি ঘটে? ঠিক আগেরটার উল্টোটা। হার্টবিট কমে আসে, চোখের মনি স্বাভাবিক হয়ে যায়, আর হজম প্রক্রিয়া আবার পুরোদমে চালু হয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সিম্প্যাথেটিক সিস্টেম শরীরকে উত্তেজিত করে সবকিছুর গতি বাড়িয়ে দেয়, আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম তাকে শান্ত করে সবকিছুর গতি কমিয়ে দেয়। একে অপরের পরিপূরক। আচ্ছা, স্নায়ুতন্ত্রের এই যে বিশাল নেটওয়ার্ক, এর মূল একক বা কর্মীকারা জানেন? এরা হলো নিউরন। চলুন এই ক্ষুদ্র কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কর্মীটির সাথে একটু পরিচিত হওয়া যাক। একটা নিউরনের কিন্তু বেশ কয়েকটা অংশ আছে, যেমন ডেনড্রাইট বার্তা গ্রহণ করে আর অ্যাক্সন সেই বার্তাটা অন্যের কাছে পাঠিয়ে দেয়, আর মায়ালিন সিথ নামের একটা জিনিস এই বার্তা পাঠানোর প্রক্রিয়াটাকে অনেক দ্রুত করে তোলে। এখন সবথেকে মজার ব্যাপারটায় আসি। এই যে লক্ষ লক্ষ নিউরন, এরা একে অপরের সাথে কথা বলে কিভাবে? ওরা আসলে এক ধরনের বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যবহার করে, ঠিক যেন ফিসফিস করে কথা বলছে।
এই বৈদ্যুতিক সংকেতটারই একটা বিশেষ নাম আছে অ্যাকশন পোটেনশিয়াল। ভাবুন তো, একটা সুইচের মতো। যখন সংকেত আসে, সোডিয়াম আয়ন হুট করে কোষের ভেতরে ঢুকে যায় আর সুইচটা অন হয়ে যায়। এই অন হওয়াটাই হলো ডিপোলারাইজেশন। কাজ শেষে পটাশিয়াম আয়ন কোষ থেকে বেরিয়ে গিয়ে সুইচটাকে আবার অফ করে দেয়। এটাই হলো রিপোলারাইজেশন। এটা মনে রাখা কিন্তু খুবই সহজ। ডিপোলারাইজেশনের সময় সোডিয়াম ভেতরে আসে আর রিপোলারাইজেশনের সময় পটাশিয়াম বাইরে যায়। ব্যাস, এটুকুই। একটা নিউরন যেখানে শেষ হয় আর অন্যটা যেখান থেকে শুরু হয়, তার মাঝখানে খুব ছোট্ট একটা ফাঁকা জায়গা থাকে। একে বলে সিন্যাপস। বৈদ্যুতিক সংকেতটা এখানে এসে কিছু রাসায়নিক বার্তাবাহক বা নিউরোট্রান্সমিটার ছেড়ে দেয়, যা পরের নিউরনে গিয়ে আবার একটা নতুন বৈদ্যুতিক সংকেত তৈরি করে। এভাবেই বার্তাটা হাতবদল হয়। আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু কিছু কাজ করে চোখের পলকে, আবার কিছু কাজ করে অনেক ভেবেচিন্তে। চলুন দেখি এই দুটো ভিন্ন ধরনের কাজ কিভাবে হয়। যখন খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়ার দরকার পড়ে, যেমন ধরুন গরম কিছুতে হাত লাগা, তখন প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক কাজ করে। এক্ষেত্রে কি হয়? সংকেতটা আর মস্তিষ্ক পর্যন্ত যাওয়ার জন্য অপেক্ষা করে না, বরং সুষুম্না কাণ্ড থেকেই সরাসরি মোটর নিউরনের মাধ্যমে পেশিকে নির্দেশ পাঠিয়ে দেয় হাত সরানোর জন্য। রিফ্লেক্স ঠিক এই কারণেই এত দ্রুত হয়, কারণ এটা মস্তিষ্কের লম্বা পথটা এড়িয়ে সুষুম্না কাণ্ডের শর্টকাট রাস্তাটা ব্যবহার করে। সময় বাঁচানোর জন্য এর থেকে ভালো উপায় আর হয় না। আর যত বড় বড় সিদ্ধান্ত, সেগুলো আসে আমাদের মস্তিষ্ক থেকে। এর প্রধান তিনটে অংশ হল গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, যা আমাদের চিন্তা ভাবনা করতে সাহায্য করে; লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, যা শরীরের ভারসাম্য রাখে; এবং মেদুলা, যা আমাদের জীবন রক্ষাকারী কাজগুলো যেমন শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। এই কথাটা মনে রাখলে মস্তিষ্কের প্রধান তিনটি অংশের কাজ আর কখনো ভুল হবে না। সেরিব্রাম চিন্তা করে, সেরিবেলাম ভারসাম্য রাখে, আর মেডুলা আমাদের জীবন টিকিয়ে রাখে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। যদি একটা অতি ক্ষুদ্র রাসায়নিক পদার্থ একটা মাত্র স্নায়ু সংকেতকে থামিয়ে দিতে পারে, তাহলে একবার ভাবুন তো আমাদের এই সম্পূর্ণ চেতনা, আমাদের অস্তিত্ব আসলে কতটা সূক্ষ্ম আর জটিল একটা ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে।